উনি 3 মাস বাড়িয়ে দিয়েছেন। তো উনি কেন তাহলে আরেকটা চিঠি লিখছেন না কেন? তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম। অথবা চিঠির চেয়ে তো গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতেন ডোনাল্ড ট্রাম্পকে, সেটাই বা করছেন না কেন? এখন তো স্টারলিংক উনি পেয়ে গেছেন, সরাসরি টেলিফোন করতে পারেন। তাহলে আসলে ঝামেলাটা কোথায়? আপনি কি বুঝছেন? ঝামেলাটা মাল্টিফ্যাসেটেড, আপনার বহুবিধ ফ্যাক্টর জড়িত। তার আগে আমি একটু বলি যে আমাদের ইকোনমিতে, ইকোনমির দিকে যদি আপনি তাকান, তাহলে একটা বড় ঝড় আসছে। ঈশান কোণে কালো মেঘ ধীরে ধীরে বড়ই হচ্ছে। আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ বা ডিউটি যেটা দিয়েছে, এটা মানে আপনার এই আমেরিকান মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে না। আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে, ট্যারিফ আছে, সেটা হচ্ছে 13 to 16%। এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে, প্রায় $8 বিলিয়ন রপ্তানি করি। তার সিংহভাগই হচ্ছে আপনার গার্মেন্টস, সিংহভাগই গার্মেন্টস। আর আমরা আমদানি করি প্রায় $2 বিলিয়ন। অর্থাৎ আমেরিকার সাথে $6 বিলিয়ন ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে, আমাদের পক্ষে। এই একটা বিষয়। এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার করা যায়, মানে ডেফিসিটটাকে যদি আপনার ব্যালেন্স করা যায়, অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরো $6 বিলিয়ন বা $7 বিলিয়ন জিনিসপত্র ইম্পোর্ট করি, যেমন তুলা, গম, সয়াবিন, এগ্রিকালচার প্রোডাক্ট, মেশিনারিজ, মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে। এবং আমাদের এই যে 35% নেমে একটা পর্যায়ে আসবে, যেটা আমাদের কম্পিটিং দেশ ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, এদের সাথে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে। কিন্তু ঘটনাটা কিন্তু অতটা সহজ না। আপনার শুধু যে ডেফিসিটের জন্য যেটা করা হয়েছে তা তো না। আরেকটা বিষয় এটা লক্ষণীয়, যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 87% হচ্ছে তৈরি পোশাক শিল্প। এখন এই তৈরি পোশাক শিল্পের মধ্যে যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, সব কান্ট্রি মিলাইয়া হচ্ছে $20-22 বিলিয়ন। তারপরে আছে যুক্তরাজ্য, কানাডা, ইত্যাদি এই রাষ্ট্রগুলি। সুতরাং আমেরিকা আমাদের জন্য, আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা হারাই, তাহলে আমাদের যেটা হবে যে এই যে 20%-25% যে এক্সট্রা প্রোডাকশন ক্যাপাসিটি, কারখানা, লেবার সব মিলে, ইনভেস্টমেন্ট মিলে, এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা, যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে জন্য তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে। আপনার যে এটা আনহেলথি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিক করে ফেলবে। এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিল? ডেফিসিটের কথা যদি বলা হয়, বারে বারে বলা হচ্ছে যে ডেফিসিটের জন্য এটা দেওয়া হয়েছে, ডেফিসিট পূরণ করলে হবে। এটা কিন্তু সঠিক না। আপনি দেখেন যে ভিয়েতনামের সাথে বর্তমানে আমেরিকার ডেফিসিট কত জানেন? $123.5 বিলিয়ন 2024 সনে। ইন্ডিয়ার সাথে আমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তার মানে ভিয়েতনাম যে পরিমাণ আমেরিকাকে রপ্তানি করে আর যে পরিমাণ আমদানি করে, তার মধ্যে এটা হলো গ্যাপ। এটা হলো গ্যাপ। ইন্ডিয়ার সাথে আমাদের 6 বিলিয়নের একটু বেশি, আমাদের 6 বিলিয়নের একটু বেশি। আপনি যদি ইন্ডিয়া বেশি না, আমাদের গ্যাপ বেশি না। ইন্ডিয়ার সাথে $45 বিলিয়ন আপনার মানে ট্রেড ডেফিসিট আমেরিকার বিপক্ষে। আপনি যদি আরো কয়েকটা, সাউথ কোরিয়া $66 বিলিয়ন, আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। অর্থাৎ ডেফিসিট মেইন কজ না। এবং এই যে ট্যারিফের সাথে আমি আসতেছি, হ্যাঁ, জিওপলিটিক্যাল এবং আপনার সুশাসন। এখানে আরেকটা জিনিস আপনি দেখেন, এই যে ট্যারিফের সাথে কিন্তু আরেকটা জিনিস জয়েন করে দিছে। সেই জয়েন করে দিছে যে এই 40% রুলস অফ অরিজিন অনুসারে 40% থ্রেশহোল্ড করছে। অর্থাৎ 40%-এর বেশি বাইরের জিনিস আপনার কাপড় চোপড়ের মধ্যে তৈরিতে আপনি ইউজ করতে পারবেন না। ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে 70% হচ্ছে চায়না বা অন্যান্য দেশের থেকে। সুতরাং এইটাও তারা
মানে পূরণ করতে পারবে না। অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও, এক্সপোর্ট যদি করেনও, সেখানে ট্রান্সশিপমেন্টের ইটা পড়ে যাবে। ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাইতে হবে কোন কোন প্রোডাক্ট আপনি কোথায় তৈরি করছেন, মানে শেষ। এবং ট্রাম্প সাহেব নাকি কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটি আসবে, যে কনসাইনমেন্টটি আসবে, আমি ওটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো। ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে, তার প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে এটা তৈরি হয়েছে কিনা সেটা প্রমাণ করো। এই প্রমাণ খুবই কঠিন। এই প্রমাণ যারা ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, তারা জানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে, বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ। তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে, এই যে লাস্টে বা আগে, যে তিনটা বিষয় নিয়ে, একটা হচ্ছে শুল্কর বিষয়, আর একটা কিন্তু সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন। আর একটা বিষয় হচ্ছে জিওপলিটিক্যালি হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার, আর চায়না হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট সাপ্লায়ার। এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে, বিরাট দ্বন্দ্ব। চায়নার ডমিনেন্সকে সে ঠেকাতে চায়। চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক, চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে, যেমন বাংলাদেশ, চায়নার উপর ভিত্তি করেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার দাঁড়াই আছে। সুতরাং ডিকাপলিং করতে চাচ্ছে, চায়নার থেকে আমাদেরকে সরে যেতে হবে। এবং এই কথাও বলা হয়েছে, তুমি চায়নার পরিবর্তে রিজিওনাল অন্য জায়গা থেকে নাও না কেন, অর্থাৎ ইন্ডিয়া থেকে তুমি মালপত্র কিনো না কেন। আর একটা বিষয় কিন্তু খুব জটিল। সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না, সুশাসনের কথা আনছে না। দেখেন এই যে মারামারি হচ্ছে, খুন হচ্ছে, পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে, এগুলি তারা লাইক করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ, ডক্টর ইউনূসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য, সে ইসলামিক মৌলবাদী হিজবুত তাহরীর লোকজন তার এমপ্লয়মেন্টে আছে, তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয়, প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয়। হিজবুত তাহরীতে আপনার জেল খাটা লোকরে সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে, স্পেশাল কার্যক্রম করে, প্রসিডিং করে তাকে যে এই যে একটা গভর্নমেন্টের হাই পজিশন দিছে, এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই। অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবুত তাহরীর লোক আছে, আমি উল্লেখ করলাম না। এবং জামাতেরকে তো সে সাহায্য করতেছে। অর্থাৎ ডক্টর ইউনূস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, এটা আমেরিকা পছন্দ করতেছে না। দ্যাটস দি মেইন ইস্যু। এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে হবে না। আর ইউনূস সাহেব যেটা করছে যে সম্পূর্ণভাবে সেই এই যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে তাদের পৃষ্ঠাঘাত, এই যে ছুরিকাঘাত করছে পৃষ্ঠে। কারণ যখন আপনার যে 2 এপ্রিল, 7 এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো 37%, তারপর 3 মাস সময় ছিল, কিন্তু 3 মাস কিন্তু সে পোস্টপোন করছিল। এই 3 মাসে ডক্টর ইউনূস কি করছে, ভিয়েতনাম যেমন একটা আপনার ওই টাস্ক ফোর্স করছে, এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য, ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে। সে কোনো গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই, ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই, এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই। এই লোকটা দাঁড়িয়ে জায়গায় লো লেভেলের লোকজনের সাথে ওই স্টেট ডিপার্টমেন্ট এখানে সেখানেই করছে, সেগুলো পাত্তাই পায় না। হু আর ইউ, তুমি তো রাইট ম্যান, আমি তোমার সাথে কথা বলবো কেন ট্রেডের নিয়ে? যার ফলে ভ্যালুয়েবল সময় নষ্ট হয়ে গেছে। লাস্টে আপনি ধরেন এই 2রা জুলাইতে কি মাহবুবুর রহমানকে পাঠাইছিল, এই সচিব তাকে পাঠাইছিল, লাস্ট মোমেন্টে আইসে যে 2য় দফা, সেইখানে একটা ফুল ফ্লেজ করছে। তো সেগুলো তো গার্মেন্টস এর প্রতিনিধিদেরকে নেয় নাই, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এইখানে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উচিত এখন গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে দেখলাম যে বিজিএমই এর যে প্রেসিডেন্ট, তার কথাও তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার আমলের মতো কথা, যে আমরা সব ঠিকঠাক হয়ে যাবে। তা তো এটা উচিত, তার লিডারশিপ এবিলিটি নাই এই গভর্নমেন্টের আন্ডারে। তা তো ডিমান্ড করা উচিত যে ডক্টর ইউনূস, তুমি 3 মাস কি করলা? তুমি 3 মাস এইখানে একটা লোককে পাঠাইলা কেন? ওইখানে আলোচনা যে হয় যে ডক্টর ইউনূস যে মৌলবাদী লোকজনকে নিয়ে ক্ষমতায় আছে, ওই আলোচনা ওইটাকেই করা হয়, মানে হাইলাইট করা হয়, ওইটা যেন কেউ না জানতে পারে। ওইটাকে হাইড করার জন্যই এই খলিলকে দিয়ে সেই কাজ করা হয়েছে। করার ফলে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সম্ভাবনাময় এবং যার উপর ভিত্তি করে আমরা টিকে আছি, সেই ইন্ডাস্ট্রিকে উনি সিক করে দিছে। ওনাকে এখানে সবাই বলছে যে ওনার সাথে আমেরিকার খুব খাতির আছে বা এটা আছে, বিশ্বের দরবারে যায়, ওনার সাথে দেখা করে না। এই যে কাতারের আমির দেখা করে নাই, ওনার সাথে এই ইউকের প্রধানমন্ত্রী দেখাই করেন, উনি যে বসেছিল। এখন উনি ট্রাম্প সাহেবকে ফোন করে না কেন? উনি তো প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া, কংগ্রেচুলাল মেডেল পাওয়া লোক, রাইট? তো উনি একটা ফোন করে না কেন যে আমার জন্য এই হয়ে গেছে? ইউনূস ইজ দ্য প্রবলেম, ইজ দ্য পার্ট অফ দ্য প্রবলেম, নট পার্ট অফ দ্য সলিউশন।
ওনার জন্যই কিন্তু এটা হচ্ছে। উনি কেন মৌলবাদীদের দিয়ে করতেছে, কেন উনি এইসব নানাবিধ ধান্দাবাজি করে আপনার বাংলাদেশের এই পরিস্থিতিটাকে ঘোলাটে করে ফেলছে, এই পয়েন্টেই কিন্তু আসলে ওনার রিজাইন করা উচিত। রিজাইন না করলে কিন্তু এটা হবে না। এবং ওয়াশিংটনের বিভিন্ন মহলে, উচ্চ মহলেই আছে যে ইউনূস বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে, সুতরাং হি শুড লিভ। এটা কিন্তু সবাই জানে, সবাই এটা নিয়ে আলোচনা করে। আমার কাছে কিছু কিছু লোকজন তো আমাদেরও আছে পরিচিত, আমরা তো একেবারে বিচ্ছিন্ন কোনোই না, সবই ওনার খলিল জানে সবকিছু। কিন্তু খলিল কোন কোন জায়গায় গেছে। আপনি তো একটা আসলে কিন্তু একটা ভয়াবহ অভিযোগই আপনি উত্থাপন করলেন বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা হলো গিয়ে, আমরা তো সবাই জানতাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক খুবই ভালো, এবং যুক্তরাষ্ট্র ওই যে মাহফুজদের নিয়ে গেল, ওখানে যাওয়ার পর ওখানে বিরাট সম্বর্ধনা পেলেন, তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাকে জড়াইয়ে ধরলেন। তো এই যে বিষয়গুলো, এখন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ওনার যে খুব ভালো সম্পর্ক বলে যে একটা মিথ চালু ছিল, প্রচারিত ছিল, এটা কি আসলে তাহলে সঠিক না? নাকি যুক্তরাষ্ট্রের একটা অংশের সঙ্গে সম্পর্ক আরেকটা অংশের সঙ্গে নাই? বিষয়টা আসলে কি? শুনেন, এখানে তো বায়াস্ট, উনি তো এনজিও করে বেড়াইছে। এখানে ক্লিনটন গেছে, সেখানে ওবামা গেছে, আপনার বাইডেন গেছে, এটা কারা? এটা ডেমোক্র্যাট। এবং উনি এই এই ট্রাম্প ইলেকশন উইন করার পরেও উনি জর্জ সরোজের ছেলেকে বাংলাদেশে ওয়েলকাম করছে। তো উনি তো ডেমোক্র্যাটদের সাথে জড়িত, গভীরভাবেই জড়িত। তারা ওনাকেই করে, মানে ওয়েলকাম করে। কিন্তু উনি যেটা বুঝতে পারে নাই যে একটা ব্যালান্স রিলেশনশিপ ওনার রাখা হচ্ছে। উনি কি কোনো একটা রিপাবলিকান সিনেটরের সাথে টেলিফোনে উঠে কথা বলার মতো সম্পর্ক ডেভেলপ করছে? ইচ্ছে করলে করতে পারতো, কিন্তু উনি হচ্ছে একেবারে ডেমোক্রেটিক ক্যাম্পের একজন মানে কি ক্যাম্পেইনার। উনি প্রথমবার যে ট্রাম্পের যে ইলেকশনে উইন করলো ট্রাম্প, সে সময় হিলারি ক্লিন্টনের পক্ষ হয়ে উনি ইউরোপে তদবির করছে। সেখানে শোনা যায় যে গ্রামীণ আমেরিকার থেকে অনেক টাকা ডোনেট করছে তাদের ক্যাম্পেইন ফান্ডে। এবং ট্রাম্প একদিন কোশ্চেনও করছে যে হোয়াট ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই, মানে ইউনুসের কথা। তো সুতরাং ইজ নট ইন গুড বুক, নাও থাকতে পারে, কিন্তু ওরা তো ডেভেলপ করা উচিত ছিল, ওরা তো এই বিষয়টা। এবং সেইখানে এই যে যদি একটা টাস্ক ফোর্স করতো, এই 90 দিনের মধ্যে যদি সেই টাস্ক ফোর্স সেখানে যে বিভিন্ন লেভেলে যদি লবিং করতো। এবং আমি এটা জানতে পারছি যে গার্মেন্টস এর লোকজন তারা বলছে রিপাবলিকান লিঙ্কড কোন লবিস্ট ফার্মকে নিয়োগ দেন, হি রিফিউজড। এখন মানে ডক্টর ইউনূস কোনো লবিস্ট ফার্মকে নিয়োগ দিতে রাজি হন নাই? না, রাজি হন নাই, এটা পত্রিকা আসছে এবং তারা অভিযোগ করছে। অ্যাকচুয়ালি এটা আমি জানি যে অনেক গার্মেন্টস এর মালিক, বেশ কিছু গার্মেন্টস এর মালিক নিজেরাই ওয়াশিংটনে যাইয়া নিজেদের উদ্যোগে লবিং করার চেষ্টা করছে। তারা তো আগাইতে পারেনি, কারণ তারা তো অফিসিয়াল ডেলিগেশনের মধ্যেই পড়ে না, নেই তাদেরকে। এখন তাকে ডাইরেক্টলি কোশ্চেন করা উচিত বিজিএম এর লিডারশিপের, যে আপনি 90 দিনের মধ্যে কেন একটা টিম ফর্ম করেন নাই? আপনি টিম ফর্ম করছেন কবে? একদম লাস্ট মোমেন্টে আসে। এখন বলতেছে কি এই যে 1 আগস্টে এর মধ্যে হয়ে যাবে। 1 আগস্টের মধ্যে কি হবে? 1 আগস্টের মধ্যে কি হবে? কিছুই হবে না। এটা ফেল করে গেছে, অনলাইনে মিটিং হবে হয়তো। যদি না হয়, আমি ধরে নিলাম আপনার আশঙ্কা সত্য হলো, আমরা খারাপটাই ধরি, তাহলে আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হবে। তো আপনি যেটা বলছেন যে কিছু হবে না, যদি না হয়, যদি এই 35% আমাদের উপর বজায় থাকে, তাহলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলির ভবিষ্যৎ কি? অথবা আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে বিপুল সংখ্যক মানুষ, বিশেষত নারী, যারা নাকি এখানে তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের এবার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আচ্ছা, অলরেডি তো এফেক্ট এসে গেছে। আপনার ওয়ালমার্ট অর্ডার ক্যান্সেল করছে, পোস্টপোন করছে। আমেরিকার যতগুলি অর্ডার আছে 28 জুলাইয়ের আগ পর্যন্ত যেগুলি শিপমেন্ট হবে, এটা এক্সেম্পট। এটা মানে আগের ট্যারিফ অনুসারে যাবে, সেটা ওকে আছে। কিন্তু কিন্তু এরপরের যে এগুলি হবে, শিপমেন্ট গুলি হবে, তাদেরকে এই যে 35%, তারপরে আপনার ওই রুলস অফ অরিজিন মাইনা যাইতে হবে। অর্থাৎ সব অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সব অর্ডার। কোনো অর্ডার আর আমেরিকার মার্কেট আপনার অলরেডি হারাই ফেলাইছেন। এটাকে রিগেইন করতে হলে ডক্টর ইউনূসের তার টিম সহ রিজাইন করে যেতে হবে, যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ইনফ্যাক্ট অর্থনীতিকে বাঁচাইতে হয়। রিজাইন করা আর একটা সরকার যদি গঠিত হয়, তাহলে এটাকে রিভার্স করবে। এই এমন কথাও আছে, চাউর আছে ওয়াশিংটনে, যে উনি রিজাইন করলে 1 মাসের মধ্যে আমরা বাংলাদেশের ট্যারিফকে, গার্মেন্টস ট্যারিফকে ভিয়েতনামে সমান করে দেবো। ভিয়েতনাম হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর, কিন্তু আরো কম্পিটিটর ডেভেলপ করছে। আপনি যেমন জর্ডান কিন্তু আপনার গার্মেন্টস রপ্তানি করে এই আমেরিকাতে, ভালোই রপ্তানি করে, $1.5 বিলিয়ন। সেখানে বাংলাদেশি
কর্মীরা কিন্তু আছে জর্ডানে, অনেক কর্মী আছে। জর্ডানের উপর মাত্র 20% ট্যাক্স দিছে, বাংলাদেশের থেকে 15% কম। জর্ডানের 20% ট্যাক্স দিছে, আর ধরেন 18%। আপনি ইজিপ্টে গার্মেন্টস রপ্তানি করে $1 বিলিয়ন কম, কিন্তু ওদের দিচ্ছে মাত্র 10%। ওরা ওইখানে অনেক ইন্ডাস্ট্রি ওটা রিলোকেট করে যাবে। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি আমরা গত বছর ভালো করছি কেন, চাইনিজদের উপর চাপ সৃষ্টি করার ফলে চায়নার অর্ডার বাংলাদেশে চলে আসছে, অনেক অর্ডার চলে আসছে, কিছু কিছু ইন্ডাস্ট্রিও চলে আসছিল, এবং অনেক ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডিয়ান ওন্ড। তারা এখন কি করবে, দে উইল রিলোকেট টু আদার কান্ট্রিজ, ভিয়েতনামে যাবে, আপনার ইসে যাবে, থাইল্যান্ডে যেতে পারে, তারপরে জর্ডান, তারপরে ইজিপ্ট, ইথিওপিয়া। সুতরাং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা অশনি, একটা বড় ধরনের একটা আঘাত আসছে। এই আঘাতটা ডক্টর ইউনূস বুঝতে পারে নাই কেন, বা তার টিম বুঝতে পারে নাই কেন? তাদেরকে আই অ্যাকিউজ দেম যে বাংলাদেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিছে, অথচ এই আমেরিকা দ্বারা, অথচ এই আমেরিকান প্লাটিনাম কার্ড দেখাইছে যে আমার আমেরিকার খুব কানেকশন আছে, কিন্তু এটা যে প্লাটিনাম কার্ড না, সিলভার কার্ডও না, ওনার কোনো আমেরিকান কার্ডই নাই, কোনো দেশের কার্ড নাই। ওনার এই ফেলিওরের জন্য আই অ্যাকিউজ হিম। ওনাকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত যে আপনি কেন ওই 90 দিনের মধ্যে একটা টাস্ক ফোর্স করেন নাই, কেন আপনার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ইন্ডাস্ট্রির মালিকগুলি, তাদেরকে আপনি কনফিডেন্সে নেন নাই কেন? আপনি কেন বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ করেন নাই কেন? বাণিজ্য যে অ্যাডভাইজার, তার উচিত ছিল যে আপনি যেটা করতেছেন তার খোঁজ রাখে নাই, যে আপনি যেটা করতেছেন সেটা আমাদের নিজের পায়ে কুড়াল মারতেছেন, আপনি ধ্বংস করে দিচ্ছেন দেশের ইকোনমিকে। আপনি দেখবেন এফেক্ট